শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্তর্জাতিকভাবে চাপ আসলো তারেক রহমানের উপরে এবং তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পরে এই প্রথমবারের মতন আন্তর্জাতিকভাবে তার উপরেই চাপ প্রয়োগ করলো আন্তর্জাতিক বিভিন্ন আইনি সংস্থা এবং জাতিসংঘ। আজকের একটা জিনিস আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই, কে এই শেখ হাসিনা, কি তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নির্বাসনে থাকার পরেও কোথা থেকে পায় এত ক্ষমতা এবং তার জন্য আন্তর্জাতিক মহল থেকে এইভাবে একের পরে এক কেন চাপ আসছে বাংলাদেশে। এছাড়াও যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বর্তমান পশ্চিমবঙ্গের যিনি নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি নবান্নে আজকে প্রথমবারের মতন বৈঠক করলেন। সেই বৈঠকেও ভারত বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসলো। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্দেশে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি বাংলাদেশকে নিয়ে যে ধরনের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে, সেই সকল বার্তাগুলো সম্পর্কে এখনো আমরা স্পষ্ট না। তারপরেও এতটুকু বলতে পারি যে ডক্টর খলিল ভারত সফর থেকে ফিরে এসেই আওয়ামী লীগের হেভিওয়েট যে সকল লোকজন নেতাকর্মী জেলবন্দি আছে, যাদের জামিন হচ্ছিল না, যদিও বা কোনো মামলায় জামিন হচ্ছিল, জেলখানার গেটে বসেই আর এক মামলায় তিনি গ্রেপ্তার হচ্ছিলেন, এরকমের নেতাকর্মীদের একের পর এক জামিন হলো। এখন যদি একটু নিজের বিবেক থেকে চিন্তা করেন তাহলে এটা স্পষ্ট নিজেই বুঝতে পারবেন যে আন্তর্জাতিকভাবে কি প্রকার চাপ প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশের উপরে। শুধু কি ভারত করছে? মোটেও সেরকমটা না। পৃথিবীর যেই সকল দেশগুলো পরাশক্তিতে প্রথম 5 নম্বরে আছে এবং যারা সমস্ত পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, সেই সকল পরাশক্তির দেশগুলো একের পরে এক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাফাই গিয়ে বাংলাদেশে তারা যাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে সেরকমের মেসেজ, প্রেস বিজ্ঞপ্তি একের পর এক দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন শেষে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরে বিজেপির উত্থান হলো যখন, তখনই পশ্চিমবঙ্গের নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে একের পর এক কড়া বার্তা দিয়ে রাখলেন। সাথে সাথে গঙ্গা এবং তিস্তা চুক্তি নিয়েও তিনি সুন্দর কথা বললেন যে বাংলাদেশের সাথে তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তি অনতিবিলম্বে করে নেবেন। তো এই চুক্তিগুলো যে করে নেবেন, এগুলোতে ভারতের কি প্রাপ্য বা ভারত কি চাইবে? যদি বলি, প্রথম যদি কিছু চেয়ে থাকে, সর্বপ্রথম চাবে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে। আপনারা জানেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু এটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমান কিংবা উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা আছে তারা কেউ এখন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে কোনো রকমের কোনো স্বাগতম জানায়নি। এই বিষয়গুলো একটু ভাববার বিষয়। তাহলে ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের আমরা নূতন সম্পর্কের কথা চিন্তা করছি বা বিভিন্ন গণমাধ্যমে বলাবলি করছে, এগুলো কতটা ফলপ্রসূ হতে পারে সেটাও একটি ভাবনার বিষয়। কথা হচ্ছিল আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে। তো পৃথিবীর পরাশক্তির যে দেশগুলো প্রথম 5 নম্বরে আছে তার ভিতরে অন্যতম আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স, এই রকমের দেশগুলোই। তো একটু শেখ হাসিনা সম্পর্কে বলে নেই। আচ্ছা, ভারত বাংলাদেশের সাথে সমস্ত শত্রুতা করেও আজ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, মানে এই দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে যে বিচার করবে এই রকমের মনোবাসনা যাদের মনে আছে তাদের সাথে কোনো রকমের কোনো নেগোসিয়েশন বা চুক্তি করেনি।
রাশিয়া যখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন মার্কিন ডলারের অর্থের কারচুপির কথা বলেছিলেন, রাশিয়া সাথে সাথে বলেছিল যে না, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো রকমের কোনো অর্থের কারচুপি করা হয়নি। এবং আপনি জানলে অবাক হবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্বাসিত থেকেও তিনি গোপনে 2 বার রাশিয়া সফর করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একান্ত সাক্ষাৎকার করেছেন। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ভারত সফরে এসেছিলেন তখন তার সাথে টানা 32 মিনিট তাদের একটি আলোচনা হয়েছিল, অত্যন্ত নির্জন এবং নিরালায়। এবারে আসুন চীনের কথায়। আচ্ছা, একটা কথা বলুন, শেখ হাসিনার 17 বছরের শাসন আমলে বাংলাদেশ এবং চীনের ভিতরে যে ধরনের ব্যবসায়িক বিনিয়োগ কেন্দ্রিক সম্পর্ক গড়ে উঠেছিল, বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত কোনো সরকারের সাথে চীনের এই ধরনের ব্যবসা বাণিজ্যিক বিনিয়োগ কেন্দ্রিক সম্পর্ক এর আগে হয়েছে কিনা, শুধু এই একটি প্রশ্নের জবাব যদি আপনি নিজে থেকে দিতে পারেন তাহলে আপনি জানবেন যে চীন এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে কোন দলকে সমর্থন করে। বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার 17 বছর শাসন আমলে এই বাংলাদেশে যত প্রকারের উন্নয়ন হয়েছে, অবকাঠামোগত রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ সবকিছু চীন বিনিয়োগ করেছে এবং তারাই করেছে। এবার ভাবুন, চীন বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে? আমি কিছু বললাম না। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো, তার সাথে শেখ হাসিনার কতটা ভালো সম্পর্ক সেটা আপনারা জানেন। ইভেন শেখ হাসিনা পতনের পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ডক্টর ইউনূস ইজ ইনলিগাল গভর্নমেন্ট, টিল নাও শেখ হাসিনা ইজ প্রেসিডেন্ট ইন বাংলাদেশ। মানে ডক্টর ইউনূস যে একটি অবৈধ সরকার এবং এই নির্বাচনের আগ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী ছিল, এই কথাটি বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। এবারে কাতারের কথা বলছি। কাতারের বর্তমান যিনি আমির, সেই আমিরের আব্বা যিনি, তার সাথে শেখ হাসিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সৌদি আরবের যে বাদশাহ পরিবার, সেই বাদশাহ পরিবারের সাথে শেখ পরিবারের পারিবারিক সম্পর্ক আছে। ভুটানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, তার ক্লাস ফ্রেন্ড। এরপরে যদি আমেরিকার কথা বলি তাহলে এখন যিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সজীব ওয়াজেদ জয়ের এক রকমের শ্বশুর হন। মানে সজীব ওয়াজেদ জয়ের যিনি ওয়াইফ, তিনি আর ডোনাল্ড ট্রাম্প একই বংশের মানুষ। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য সজীব ওয়াজেদ জয় আমেরিকার নির্বাচনের সময় লবিস্ট নিয়োগ করেছিলেন, সেই কথাগুলো ভুলে যাননি। একটা জিনিস ভালো করে মনে করুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কিভাবে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আমেরিকার 29 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল, এই বিষয়গুলোকে উন্মোচন করে দিয়েছিলেন ইলন মাস্ক। তো এই সকল বিষয়গুলো থেকে এটা আন্দাজ করতে পারছেন যে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা কতটা শক্তিশালী একজন রাজনৈতিক নেতা। বাংলাদেশে শেখ হাসিনা সমকক্ষ রাজনৈতিক নেতা আপনি দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। তো যেহেতু শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্তর্জাতিকভাবে চাপ আসছে বাংলাদেশের উপরে এবং বাংলাদেশের নূতন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে, অতএব আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা কতটা শক্তিশালী এই বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করলাম। এখন শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্তর্জাতিকভাবে কি কি চাপ এসেছে এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন।
এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ফেরানোর জন্য আন্তর্জাতিকভাবে একের পর এক চাপ আসছে বাংলাদেশ সরকারের উপরে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূসের শাসনামলে লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আওয়ামী লীগের যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বাংলাদেশের যিনি তৎকালীন সরকারের ক্ষমতায় ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন আন্তর্জাতিক আদালতে। সেই আদালতের নাম ডাউট স্টিচ চেম্বার। ডাউট স্টিচ চেম্বার হলো লন্ডনের একটি বিশেষ আইনি সংস্থা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরা যে কোনো জায়গায়, যে কোনো দেশে যদি কোনোখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, মানবাধিকার লঙ্ঘন করা হয়, সেই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে এমন একটি আইনি সংস্থা। এবং যেহেতু এটা একটি আন্তর্জাতিক আইনি সংস্থা, অতএব এটার তাৎপর্য অনেকটা বেশি। আপনারা তো জানেন টিউলিপ সিদ্দিকী মানে শেখ রেহেনার কন্যা, ছোটবেলা থেকে তিনি লন্ডনে বেড়ে উঠেছেন এবং খুব অল্প বয়সে লন্ডনের এমপি, মন্ত্রী পর্যন্ত হয়েছেন। টিউলিপ সিদ্দিকী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে তার ভিডিও আছে চ্যানেলে, ঘুরে দেখে আসতে পারেন। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা ডাউট স্টিচ চেম্বার। এই সংস্থার একজন সদস্য লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজে, এবং লন্ডনের এছাড়াও ইউরোপের অনেক বড় বড় লয়ার এই সংস্থার সদস্য। তো এরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল যে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। 5ই আগস্টের পরে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাদের নিষিদ্ধ করে রাখা হয়েছে। এখন যেহেতু নির্বাচনের পরে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেও আওয়ামী লীগের উপর থেকে সেই নিষিদ্ধের ছাপ এখনো তুলে নেয়নি, বরং সংসদে বিল আকারে আওয়ামী লীগ নিষিদ্ধের যে অধ্যাদেশটি এটি পাশ করে ফেলেছেন। এজন্য ডাউট স্টিচ চেম্বার যে তদন্তটি করেছিলেন আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, এই সকল রিপোর্টগুলো সহ তাদের যে মন্তব্য সেটা তারা জাতিসংঘের কাছে পেশ করে দিয়েছে। ডাউট স্টিচ চেম্বারের সেই রিপোর্ট অনুসারে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যিনি প্রধান, তিনি সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের সরকারকে একটি চিঠি দিয়েছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে যত মিথ্যা মামলা আছে সবকিছু তুলে নিতে হবে, আওয়ামী লীগ যাতে বাংলাদেশে রাজনীতি করতে পারে সে ব্যবস্থা সরকারকেই করে দিতে হবে, এমন ভাবে চাপ প্রয়োগ করছে। এবারে আলোচনা করব সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগ সুপ্রিম কোর্টে বার কাউন্সিলের যে নির্বাচনটি হলো সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হলো না। ফলে বার কাউন্সিলের নির্বাচনে মাত্র 34% ভোট পড়েছে। এগুলো নিয়েও সরকার প্রশ্নবিদ্ধ এবং ইউরোপের 10 লক্ষ আইনজীবীদের একটি সংগঠন সিসিবিই, সেখান থেকে সরাসরি তারেক রহমানকে চিঠি দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া কেন বার কাউন্সিলের নির্বাচন হলো, সেখানে কেন 34% ভোট পড়লো, এই সব কিছুর তাকে জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও ইউএএন থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে
অনতিবিলম্বে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেয়। তো আন্তর্জাতিক এতগুলো সংস্থা একের পরে এক যখনই চাপ প্রয়োগ করছে বাংলাদেশের সরকারের উপরে, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে। এছাড়াও মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ, যার কারণে হরমুজ প্রণালী বন্ধ আছে, আগামী 1.5-2 মাসের তেল মজুদ আছে বাংলাদেশে। ডক্টর ইউনূসের শেষ জামানায় আমেরিকার সাথে যে গোলামির চুক্তি করে গেছে, সেই চুক্তিতে স্পষ্ট করে লেখা আছে যে আমেরিকা যেই সকল দেশগুলোর উপরে স্যাংশন দিয়েছে, সেই সকল দেশ থেকে বাংলাদেশ কোনো প্রকার কোনো জিনিস আমদানি রপ্তানি করতে পারবে না। এখন বাংলাদেশ তেল কিনবে কোথা থেকে? রাশিয়ার উপরে স্যাংশন আছে, চীনের উপরে স্যাংশন আছে, তাহলে তাদের কাছ থেকে বাংলাদেশ তেল কিনতে পারছে না। পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, সেটাও তো হচ্ছে না, কারণ ওরা নিজেরাই তো দেউলিয়া। বাকি থাকলো প্রতিবেশী ভারত। ভারতের দ্বারস্থ হতে গেলে ভারত সর্বপ্রথম বলবে তেল নেওয়ার আগে শেখ হাসিনাকে নেও, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাও। তো এটা হচ্ছে সিচুয়েশন। এই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের উপরে যখন একের পর এক আন্তর্জাতিক চাপ আছে, তখন সরকারের কি নাজেহাল অবস্থা সেটা এবার আপনি নিজেই চিন্তা করুন। তো দর্শক, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যে আওয়ামী লীগের ফিরে আসার সময় হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলে শুভেন্দু অধিকারী নূতন যে মুখ্যমন্ত্রী হলেন, সেই শুভেন্দু অধিকারী, তার সাথে শেখ হাসিনার কতটা ভালো সম্পর্ক সে বিষয়ে আর কি বলবো। 24-এর 5ই আগস্টের পরে শুভেন্দু অধিকারী একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছিলেন। তিনি বারবার বলছিলেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, এই নির্বাচনের আগে। এই কথাগুলো আপনারা বলে যাননি। ইভেন বর্ডার পারে এসে তিনি বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। আজকের সেই শুভেন্দু অধিকারী বাংলাদেশের ভাগ্য নির্মাতা। কারণ বাংলাদেশ যখন ভারতের কাছ থেকে তেল কিনতে হবে, ভারতের কাছ থেকে চাল কিনতে হবে, আটা, ময়দা, চিনি, নিত্য প্রয়োজনীয় সকল জিনিস ভারতের কাছ থেকে নিতে হবে, তখন শুভেন্দু অধিকারী তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। এই কথাটি লিখে রাখুন। আমি যে বললাম যে বাংলাদেশের ভাগ্য নির্মাতা, কথাটি শুনতে হয়তো আপনাদের অবাক লাগতে পারে, কথাটির ওয়েট একটু বেশি হতে পারে, কিন্তু বাস্তবতা এটা। এই বাস্তবতা মেনে নিতে হবে। দেখুন না, মৌলবাদী শক্তি জামাত ইসলামের লোকজন যারা দিল্লি না ঢাকা বলেছিল, ভারতের পিএম মোদির গালে জুতা মেরেছিল তার ফটোতে, আজকে তারাই বলছে দাদা ভালো আছেন, আমাদের দিকে একটু নজর রাখবেন। তো বিষয়গুলো কোন পর্যায়ে গেছে এগুলো একটু চিন্তা করবেন, তারপরে আমার কথার উপরে কথা বলবেন। তো দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।